আরে বাবা, আমি তো জাস্ট 3টে মাসের জন্যই যাচ্ছি, তারপরে তো চলে আসবো নাকি। কিন্তু আমার মন কিছুতেই সায় দিচ্ছে না বনি। তুমি ওখানে গিয়ে আমাকে ঠিক ভুলে যাবে। দেখো, আমি তোমাকে ভুলে যাব? আমি চাইলেও সেটা কখনোই সম্ভব নয়। আচ্ছা, তুমি কি ভুলে গেছো আমাদের রেজিস্ট্রি হয়ে গেছে? তাছাড়া আমাদের বিয়ের ডেটও তো ঠিক হয়ে রয়েছে। লন্ডন থেকে এই 3টে মাসের কোর্সটা কমপ্লিট করে আসলেই তো আমাদের বিয়ে। তারপর তো সারা জীবনের জন্য পুরোপুরি আপনারই হয়ে থাকবো মিস্টার। অত চিন্তা কিসের? আচ্ছা শোনো, আমি বেরিয়ে পড়ছি। ফ্লাইটের টাইমটা প্রায় হয়ে এলো, ঝট করে রেডি হয়ে নাও। আমি যাব না। তুমি আমার চোখের সামনে দিয়ে চলে যাবে, সে দৃশ্য আমি সহ্য করতে পারবো না বনি। সরি, তুমি একাই চলে যাও। আচ্ছা ঠিক আছে, আমি আসছি। বনির সাথে আমার পরিচয় হয়েছে প্রায় 6 বছর আগে। প্রথমটাই তো আমার মনে হয়েছিল বেশি দিন হয়তো টিকবে না, তবে সত্যি বলতে আজ 6 বছর পার করে এসেও ওর প্রতি আমার এতটুকু টান কমেনি, বরং আরো বেড়েছে। বনি পড়াশোনায় বরাবরই খুব ভালো। এই তো এইবার মেডিকেল পাশ করে কি একটা ট্রেনিং এর জন্য লন্ডন যাচ্ছে। হ্যালো মিস্টার, এই দেখো, তুমি এখনো এমন মন খারাপ করে বসে থাকবে? এমন করলে আমি আর যাব না। আচ্ছা শোনো, আমি তো থাকছি না, তবে স্নান খাওয়াটা কিন্তু টাইম মতো করবে, বলে দিলাম। আর রাতে বেশি জাগবে না কিন্তু। আর সারাক্ষণ এমন মন খারাপ করে থাকবে না। আমি ফ্রি হলেই তোমাকে কন্ট্যাক্ট করব। এবার একটু হাসো। আচ্ছা ঠিক আছে, সাবধানে যেও, আর পৌঁছেই আমাকে জানিও কিন্তু। বনি চলে গেল, আমার আর কিছু ভালো লাগছিল না। আমি চেয়ারেই বসে রইলাম, কখন যেন ঘুমিয়ে পড়েছিলাম। ঘুমটা ভাঙল কলিং বেলের শব্দে। উঠে গিয়ে দরজা খুলে দেখি বনি ফিরে এসেছে। সত্যি বলতে ওকে দেখে আমার যে কি আনন্দ হচ্ছিল। আরে তুমি, এসো ভেতরে এসো। তোমাকে কেমন যেন দেখাচ্ছে। শরীর ঠিক আছে তো বনি? এই নাও, জলটা খাও আগে। বলছি, ফিরে এলে যে? নিশ্চয়ই ফ্লাইট মিস করেছো। না, মিস করিনি, কিন্তু কি যে হলো, হবে না আবার। যাওয়ার সময় যা শুরু করলে তুমি, যেতে আর পারলাম কই। ভালোই হয়েছে, ওইভাবে গিয়ে আমি কাজে মন দিতে পারতাম না। তাছাড়া তুমি তো এটাই চেয়েছিলে, আমি যেন না যাই। মানে ফ্লাইটও মিস করনি, অথচ যেতেও পারলে না? তোমার কথা আমি কিছুই বুঝতে পারছি না বনি। কি হয়েছে একটু খুলে বলো তো। এদিকে এসো, আমার হাতটা ধরো। জানো, ঠিক টাইমেই এয়ারপোর্টে পৌঁছে গিয়েছিলাম আমি।
তারপরে গেট পাস করে যথা নিয়মে সব কিছু চেকিং করে প্লেনের ভেতরে গেলাম। তারপর আমার সিট নাম্বার দেখে নিয়ে সিটে গিয়ে বসলাম। এয়ার হোস্টেস সকল প্যাসেঞ্জারদের উদ্দেশ্যে বলল, कृपया अपनी कुर्सी की पेटी बांधे रखें और विमान के पूरी तरह रुक जाने तक अपने स्थान पर बने रहें। তারপর যথা সময়ে প্লেন রানওয়ে ধরে ছুটতে ছুটতে শূন্যে গা ভাসিয়ে দিল। প্লেনটা রানওয়ে ছাড়ার কিছুক্ষণের মধ্যেই পাইলট জানালো যে থ্রাস্ট আসছে না, অর্থাৎ ইঞ্জিন ঠিকমতো গতি তৈরি করতে পারছে না। এই সময় প্লেনের ভেতরে মৃদু একটা কাঁপুনি শুরু হয়। যাত্রীরা সকলে আতঙ্কে চেঁচামেচি শুরু করলো। এয়ার হোস্টেসরা সবাইকে শান্ত করার বৃথা চেষ্টা করে অনেক, কিন্তু ততক্ষণে প্রাণের ভয়ে সবাই উন্মাদের মতো হয়ে গিয়েছে। আমি এবং আরও অনেকেই জানালার বাইরে তাকালাম আর দেখলাম প্লেনটা ক্রমশ নিচের দিকে নামছে। দেখতে দেখতে প্লেনের ভেতরটা ধোঁয়ায় ভরে উঠল। আমরা তখন ঠিকমতো নিঃশ্বাসটুকুও নিতে পারছিলাম না। অনেকেই এমন সময় জ্ঞান হারিয়ে ফেলে। জানো, কত নিষ্পাপ শিশুও ছিল যারা এখনো জীবনের মানেটাও বুঝে উঠতে পারেনি। তারা জানলই না যে কি হলো তাদের সাথে। অনেকেই আমার মতো স্টাডি কমপ্লিট করে নতুন জীবনের স্বপ্নগুলো সাজাচ্ছিল। অনেকেই আবার নিজের পরিবারের কাছে, প্রিয় মানুষগুলোর কাছে ফিরে যাচ্ছিল। প্রত্যেকেরই কত স্বপ্ন, কত আশা ছিল। তবে জানো, পাইলটরা শেষ মুহূর্ত পর্যন্ত প্রাণপণে চেষ্টা করে গেছে যাতে আমাদের সবাইকে বাঁচাতে পারে, কিন্তু সময় খুবই অল্প ছিল, তাই আর কিছুই করা সম্ভব হয়ে ওঠেনি। এক মুহূর্তের জন্য জানালার বাইরে তাকিয়ে দেখলাম প্লেনটা একটা বিল্ডিংয়ের দিক থেকে নেমে যাচ্ছে ক্রমশ। এইবার অসহায়ের মতো মৃত্যু নিশ্চিত জেনেও বাঁচার জন্য শেষবারের মতো আমরা ঈশ্বর, ভগবান, আল্লাহ, যে যার ইষ্টকে চিৎকার করে ডাকতে লাগলাম। পরমুহূর্তেই প্লেনটা বিকট একটা শব্দ করে বিল্ডিংয়ের উপরে আছড়ে পড়ল। সাথে সাথেই বিশাল একটা বিস্ফোরণ। তখন বোধহয় প্লেনের সব যাত্রী আগুনে ঝলসে গিয়েছে। বিস্ফোরণের সময় প্রচণ্ড একটা উত্তাপ অনুভব করলাম। তারপরে আমার আর কিচ্ছু মনে নেই আমার। তাহলে তুমি এখানে এলে কিভাবে? সেটাও মনে নেই। আচ্ছা ঠিক আছে, তুমি হাতে মুখে জল দিয়ে একটু বিশ্রাম করো। এই বলে আমি টিভিটা অন করলাম। অন করে খবরের চ্যানেলে রাখতেই দেখি প্লেন ক্র্যাশের খবরটা দেখাচ্ছে। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, আজকের ভয়াবহ বিমান দুর্ঘটনায় শহর জুড়ে চাঞ্চল্য তো ছড়িয়েছে। তবে অবাক করা ব্যাপার হলো, এই ভয়াবহ দুর্ঘটনায় পাইলট, ক্রু এবং সমস্ত যাত্রী দুর্ঘটনাস্থলে নিহত হলেও কাকতালীয়ভাবে এক যুবক ঘটনাস্থল থেকে সশরীরে হাঁটতে হাঁটতে বেরিয়ে এলো। ওরা কি বলছে বনি? প্লেন ক্র্যাশে নাকি কেউই বেঁচে নেই একজন ছাড়া? কিন্তু তুমিও তো বেঁচে আছো, ওরা সেটা বলছে না কেন? আমি কই, আমি তো বেঁচে নেই। মানে বনি, আর সব কিছু নিয়ে ইয়ার্কি করো, কিন্তু এই সব নিয়ে অ্যাটলিস্ট ইয়ার্কি করো না প্লিজ। আমি ইয়ার্কি করছি না। তোমার বিশ্বাস না হয় আমাকে জড়িয়ে ধরে দেখো তো, ধরতে পারো কি না।
বনির কথা মতো আমি ওকে জড়িয়ে ধরতেই একটা বিদ্যুতের মতো চমক লাগলো। আমি অবাক হয়ে দেখলাম বনির শরীরটা আমার বাহুবন্ধন থেকে ধীরে ধীরে কর্পূরের মতো উবে যেতে লাগলো। আর এইবার আমার মনে হলো বনি সত্যি আর বেঁচে নেই। আর মনে হতেই আমার বুকের ভেতরটা কেমন যেন ফাঁকা হয়ে গেল। হাত পা কাঁপতে লাগলো। বনি আর নেই। না, এ হতে পারে না কিছুতেই। বনি